কুলম্বস ল, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের স্টেটমেন্টটা তোরা জানিস, ছোটবেলা থেকে পড়ে আসছিস। তো বেসিক্যালি আমরা এর আগে কি দেখেছি, আমরা দেখেছি যে টু কাইন্ডস অফ চার্জ হয়, ঠিক আছে। আমরা দেখেছি যে একই ধরনের চার্জ পরস্পরকে রিপালশন করে, বিপরীত ধরনের চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এগুলো আমরা আগেই জেনেছি। বাট আমরা এখানে নির্ণয় করবো যে ওই অ্যাট্রাকশন বা রিপালশনটার পরিমাণ কত, তার মানটা কত, প্রযুক্ত বলের মানটা কত, তার অভিমুখ কোন দিকে হবে, মানে ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট হবে সেটার কুলম্বের সূত্র। ওকে, তাহলে ধর সাপোজ দুটো চার্জ পার্টিকেল যদি থাকে, Q1 এবং Q2 একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে। এইখানে মনে কর একটা চার্জ আছে Q1, এখানে যদি একটা চার্জ থাকে Q2, যাদের মধ্যবর্তী দূরত্ব R। তাহলে কুলম্বের সূত্র কি বলছে যে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আকর্ষণ বলও হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। সেই ফোর্সটা কি হবে না, প্রপোর্শনাল টু মড অফ Q1 Q2। মড কেন বলছি, কারণ প্লাস মাইনাস সাইন থাকতে পারে। তাহলে ফোর্সের ম্যাগনিটিউডে যখন আমরা নেবো তখন Q1 আর Q2 মডিউলাস ভ্যালু, মানে এদের কি এই আধান দুটার কি মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/r²। ঠিক আছে, তাহলে একসঙ্গে আমরা এটি কিভাবে লিখবো, একসঙ্গে আমরা লিখবো A প্রপোর্শনাল টু মড অফ Q1 Q2/r²। এখন এখন যদি আমরা এই প্রপোর্শনাল সাইনটাকে তুলতে চাই, এটা কনস্ট্যান্ট দেবো। এই কনস্ট্যান্ট হচ্ছে এ ইকুয়াল টু, আমরা এটাকে কে ড্যাশ বলছি, কে না বলি কে ড্যাশ বলছি, কারণ কেটার এখানে অন্য সিগনিফিকেন্ট আছে, সেটা আমরা পরে বলবো। আমরা কে ড্যাশ বলছি, কে ড্যাশ ইন্টু মড Q1 Q2/r²। আমি মডটা সবসময় দেবো না হয়তো রাফলি, কিন্তু জেনে রাখ এটা অ্যাকচুয়ালি মড দেওয়া উচিত, কারণ ম্যাগনিটিউড লিখছি ফোর্সের। নাহলে প্লাস কিউ ইন্টু মাইনাস কিউতে একটা মাইনাস চলে আসতে পারে। হ্যাঁ, যে মাইনাসটা অনেক সময় অ্যাট্রাকশন বোঝায়, ঠিক আছে। মাইনাসের তো একটা সিগনিফিকেন্ট থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিগনিফিকেন্ট থাকে মাইনাসের। তাই আমরা এখানে যেহেতু ফোর্সের ম্যাগনিটিউড নিচ্ছি, ওই জন্য আমরা মড Q1 Q2 বলছি প্রপোর্শনাল, ঠিক আছে। এই কেডেস কি, এটা কেডেস হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, কেডেস হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কেডেস হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটা কিসের উপরে ডিপেন্ড করে, দেখো খুব ইম্পর্টেন্ট। এই সমানুপাতিক ধ্রুবকটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। একটা কি সিস্টেম অফ ইউনিট, মানে কোন ইউনিটে তুই মাপছিস ফোর্সটাকে, সিজিএস নাকি এসআই, তার উপরে কেডেস এর ভ্যালু ডিপেন্ড করবে। তাহলে কেডেস এর ভ্যালু ডিপেন্ড করবে সিস্টেম অফ ইউনিটের উপরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা আমরা বলছিলাম যে সিস্টেম অফ ইউনিটের উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে কোন মিডিয়ামে আধানগুলো আছে, এই আধানগুলো এয়ার মিডিয়ামে আছে নাকি অন্য কোনো মিডিয়ামে আছে তার উপর ডিপেন্ড করবে, মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। সিস্টেম অফ ইউনিটের উপরে ডিপেন্ড করবে আর মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। কিন্তু দেখ গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ছিল না, যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়েছিলাম ভেবে দেখ, এরকম টাইপের একটা ইকুয়েশন পড়েছিলাম যেখানে ছিল এফ ইকুয়াল টু G m1 m2/r²। এখানে জিও কনস্ট্যান্ট ছিল, কিন্তু জি
এই মিডিয়ামের উপর ডিপেন্ড করতো না, সিস্টেম অফ ইউনিটের উপর ডিপেন্ড করতো, সিজিএস একরকম মান হতো, এসআই একরকম মান হতো, কিন্তু জি এর ভ্যালু দেখবি কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করতো না, মানে মাধ্যমের উপরে ডিপেন্ড করতো না। মহাবিশ্বের যে কোনো জায়গায় আমরা বলতাম যে জি এর মানে কি, কি বলছি বুঝেছিস? মহাবিশ্বের যে কোনো জায়গায় আমরা কি বলতাম যে জি এর মানে কি। তাই জন্য আমরা এই ফোর্সটাকে ইউনিভার্সাল ফোর্স বলতাম, সর্বজনীন বল বলতাম, জিটাকে সর্বজনীন ধ্রুবক বলতাম, কিন্তু এইখানে সেটা বলা যাবে না। তাহলে কুলম্বস লয়ের ক্ষেত্রে কুলম্বস ল কিন্তু সর্বজনীন সূত্র নয়, বা কুলম্বস লয়ের যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ড্যাশ সেটা কিন্তু সর্বজনীন ধ্রুবকও নয়। এটি কিন্তু একটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এইবারে দেখ আমরা দেখবো যে এই ফোর্সটা এই পিজিক্যাল যেটা আমরা লিখছি যে কে ড্যাশ Q1 Q2/r², এটা কিভাবে মিডিয়ামের উপর ডিপেন্ড করে আর কেনই বা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো নেক্সট টপিক সেটিং কর, মাধ্যমের উপর নির্ভরতা। মাধ্যমের উপর তড়িৎ বলের নির্ভরতা। মাধ্যমের উপর তড়িৎ বলের নির্ভরতা। তাহলে আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তোরা বুঝতে পারবি যে কেন মাধ্যমের উপর নির্ভর করছে। আমরা জাস্ট একটা হিন্ট দিচ্ছি, হ্যাঁ, মাধ্যমের উপরে কিভাবে নির্ভর করছে, কেন নির্ভর করছে। জাস্ট মনে কর এই দুটো আধানের কথা ভাব, যে কোনো একটা আমরা অ্যাজিউম করে চলছি প্লাস মাইনাস, আমরা দুটো আধানকে প্লাস ধরছি। মনে কর সাপোজ এখানে একটা আধান আছে +Q1 আর এখানে একটা আধান আছে +Q, মাইনাসও থাকতে পারতো, একই ঘটনা ঘটবে, বাট আমরা অ্যাজিউম করছি যে Q1 Q2 আধান রয়েছে প্লাস, যারা পরস্পর থেকে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে রয়েছে। তাহলে এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সাপোজ ধর এই বরাবর বা যে বরাবরই হোক না কেন, যেহেতু যেহেতু একই আধান আছে, এই বরাবর একটা ফোর্স দিবে আর এই বরাবর একে এই বরাবর ফোর্স দিবে, ইকুইভ্যালেন্ট অপোজিট ফোর্স, এই বরাবর একটা ফোর্স কাজ করছে। কিন্তু যদি মনে কর সাপোজ এর সামনে মনে কর একটা কোনো কোনো একটা মনে কর অপরিবাহী পদার্থকে আমরা রাখলাম, অপরিবাহী পদার্থ, সাপোজ এখানে একটা আমি বল রেখেছি, স্ফেরিক্যাল একটা ম্যাটেরিয়াল রেখেছি, নিরেট একটা গোলক রেখেছি, এটা অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ, এই অপরিবাহী পদার্থটাকে অনেক সময় ডাইইলেকট্রিক বলা হয়, পরাবিদ্যুৎও বলা হয়। এটা অপরিবাহী পদার্থটাকে আমরা পরাবিদ্যুৎও বলে থাকি, মানে যা তড়িতের পরিবহন করতে পারে না তাকে পরাবিদ্যুৎও বলা হয়। পরাবিদ্যুৎ ইংরেজিতে ডাইইলেকট্রিক বলা হয়, ডাইইলেকট্রিক, ঠিক আছে? সেটা এখানে রাখা হয়েছে মনে করো। এবারে কি হবে দেখ, আমরা আগের দিনেই পড়েছিলাম যে অপরিবাহী পদার্থের উপরে কি হয়, আবেশ ঘটে যদি তার আশেপাশে কোনো আধান থাকে। তাহলে কি হবে, এদিকে যেহেতু +Q1 এটা যেহেতু +Q2 আধান রয়েছে, এই আধানগুলোর জন্য কি করে বলতে, এর মধ্যে যে নেগেটিভ ক্লাউডটা, ইলেকট্রনের যে নেগেটিভ ক্লাউডটা সেটা এদিকে টানবে, তাহলে এই পোর্শনটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর এই পোর্শনটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কারণ এই যে Q1 Q2 আধানগুলো আছে এদিকে টানবে তো, তাহলে যখনই এই পোর্শনটা নেগেটিভ হয়ে যাবে তখন এই Q1 কে এদিকে ফোর্স দিবে, একটা এক্সট্রা ফোর্স দিবে, তারপর F1 দিবে, এই Q2 কে একটা ফোর্স দিবে এদিকে F2। তাহলে আগে কি হচ্ছিল দেখ, যখন এই পদার্থটা এখানে উপস্থিত থাকে না, আশেপাশে পুরো শূন্য মাধ্যম ছিল, তখন কি হচ্ছিল, শুধুমাত্র এই ক্যাপিটাল F ফোর্স কাজ করছিল দেখ। এখন কি ক্যাপিটাল F ফোর্স আর কাজ করতে পারবে, এটা ডিক্রিজ করবে দেখ এদিকে। মনে কর এই লোকটাকে কোনো কোনো একজন ব্যক্তি এইদিকে টানছে আর একজন ব্যক্তি এদিক থেকে টানতে শুরু করে, তাহলে তখন কি হবে, তখন এই যে টানটা সেটাকে কমিয়ে দিবে না, সেটাকে ইফেক্ট করবে না। তা তুই বুঝতেই পারছিস, এইভাবে যদি মনে কর, এইভাবে যদি মনে কর আমি এই Q1 Q এই স্ফিয়ারটাকে মনে কর আমি বড় করতে করতে, এই স্ফিয়ারটাকে যদি মনে কর আমি বড় বড় স্ফিয়ার রাখতে এমন একটাকে রাখি যে এই পুরো মিডিয়ামটাকে ঘিরে নিয়েছি, পুরো মিডিয়ামটাকে মনে কর ঘিরে নিয়েছি, তখন কি হবে, একদম এক্স্যাক্টলি অপোজিট দিকে একটা বল কাজ করবে, যেটা এখানে এই বরাবর কাজ করছিল সেটা এই বরাবর না থেকে একদম এক্স্যাক্টলি অপোজিট দিকে কাজ করবে। সেটা কিভাবে একদম এক্স্যাক্টলি অপোজিট দিকে কাজ করবে সেটা আমরা পরে দেখবো, ওই জন্য আমি বলবো এখানে হিন্ট দিচ্ছি জাস্ট, সেটা যখন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো তখন এটা আমরা দেখবো যে এক্স্যাক্টলি অপোজিট দিক বরাবর একটা ফোর্স কাজ করবে। তাহলে আলটিমেটলি কি হবে বল দেখি, যে এই যে ফোর্সটা, যে ফোর্সটা ফ্রিলি, যে ফোর্সটা অ্যারাইজ করছিল Q1 Q2 এর মধ্যে, সেই ফোর্সটা কিছুটা ডিক্রিজ হয়ে যাবে,
কিছুটা কমে যাবে। সেটা কত পরিমাণ কমবে সেই ফোর্সটা, সেটা ডিপেন্ড করছে এই যে মাধ্যমটাকে আমরা রেখেছি সেই মাধ্যমটার একটা বিশেষ বৈশিষ্ট্যের উপরে। কোন বৈশিষ্ট্যের উপরে বুঝতেই পারছি যে এই মাধ্যমটার এই যে চার্জ সেপারেশন হওয়ার যে পাওয়ারটা, এই যে পোলারাইজেশন হওয়ার যে প্রবণতাটা, তার উপরে ডিপেন্ড করবে। মনে করি এটি বিভিন্ন মাধ্যমের এই যে প্লাস মাইনাসের যে সেপারেট হওয়ার প্রবণতাটা, এটা বিভিন্ন হবে। তো সেইটা যে রাশিটা প্রকাশ করে সেই রাশিটার নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সেই রাশিটার নাম কি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সেই রাশিটার নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, বাংলাতে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেই রাশিটাকে বাংলাতে বলা হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। বাংলাতে বলা হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যাকে আমরা ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করি। ওই জন্য আমি আগে সমানুপাতিক ধ্রুবকটাকে কে ড্যাশ দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করব। তাহলে দেখ, যদি কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, যদি মনে করো এয়ার মিডিয়ামে এই Q1 Q2 এর মধ্যে ফোর্সটাকে আমি এফ এ বলি, সিম্পল এফ এ, মানে এয়ার মিডিয়ামের ফোর্স, যখন কেউ ছিল না আশেপাশে, কোনো অপরিবাহী পদার্থ ছিল না, তাহলে আমরা যদি বলি এয়ার মিডিয়ামের ফোর্স আমাদের এফ এ, যেটা হবে এয়ার মিডিয়ামে এফ এ যেটা হবে, যদি আমরা বলি যে একে একটা অপরিবাহী পদার্থের মধ্যে ডুবিয়ে দিয়েছি বা পরাবৈদ্যুতিক একটা মাধ্যমের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাহলে যদি আমরা ফোর্সটাকে এফ এম নাম দিই, এফ এম মানে কি? ফোর্স ইন মিডিয়াম। এফ এ মানে কি? ফোর্স ইন এয়ার। তাহলে আর যদি ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, তাহলে দেখা যাচ্ছে যে ফোর্সটা মিডিয়ামে দিচ্ছে সেই ফোর্সটা এয়ার মিডিয়ামে যা ফোর্স ছিল তার 1/k গুণ হয়ে গেছে। তাহলে কতটা ডিক্রিজ করছে? 1/k গুণ, 1/k গুণ হয়ে গেছে। আগে ছিল এফ এ, এখন এফ এ বাই কে, এবং কে অবভিয়াসলি গ্রেটার দেন 1। কে সবসময় গ্রেটার দেন 1। তাহলে বুঝতে পারছিস কে যদি সবসময় গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হবে? তাহলে এফএম এর মানটা, মিডিয়ামের মানটা সবসময় কম হবে এয়ার মিডিয়ামের ফোর্সের থেকে। কেন কম হচ্ছে? তার কারণটাই যে এই ফোর্সগুলো এরাইজ করার জন্য অপোজিট। ঠিক আছে, এবারে দেখ এই কে, যেমন ধর জলের কে যদি বলিস 80, তাহলে বিভিন্ন পদার্থের কে এর মান বিভিন্ন। এই কে এর মানটা এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু। এটা কোথা থেকে আসছে? এটা আসে যে প্রত্যেকটা মিডিয়ামের একটা পোলারাইজড হওয়ার প্রবণতা আছে। যার কে যত বেশি, তার মানে তার পোলারাইজড হওয়ার প্রবণতা তত বেশি। তাহলে তাহলে ওয়াটার মিডিয়ামে যদি আমি কে বলি 80, তার মানে কি কোনো ফোর্স যদি এয়ার মিডিয়ামে এফ হয়, তাহলে ওয়াটার মিডিয়ামে তার 1/80 গুণ হবে, F/80 হবে। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা যে কোনো মিডিয়ামের ফোর্স আমরা এই ইকুয়েশনটা থেকে নির্ণয় করতে পারবো, যেটা হচ্ছে এয়ার মিডিয়ামের ফোর্স ডিভাইড বাই কে। তাহলে এয়ার মিডিয়ামের ফোর্সটা কত হয় আগে দেখি, তাহলে আমি আদার্স মিডিয়ামের ফোর্সটা কত বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখ আমরা ইকুয়েশনটা কি ছিল, আমরা কেডেস এর মানটা আমরা একটু আগেই বলছিলাম যে মাধ্যমের উপর নির্ভরশীল। কেডেস এর ভ্যালুটা প্রথমে আমি বলেছি, প্রথমে আমরা কি বলেছি যে এই কেডেস এর ভ্যালুটা আমাদের মিডিয়ামের উপর নির্ভরশীল। সিস্টেম অফ ইউনিটের উপর নির্ভরশীল তো বটেই, সেটা পরে আসছি, বাট এটা মিডিয়ামের উপর নির্ভরশীল। তাহলে আমরা কেডেস এর বিভিন্ন মান বলবো, বিভিন্ন মাধ্যমে কেডেস এর মান এবং বিভিন্ন পদ্ধতিতে কেডেস এর মান কিরকম হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে নেক্সট টপিক হেডিং কর বিভিন্ন মাধ্যমে কেডেস এর মান। বিভিন্ন মাধ্যমে কেডেস এর মান, বিভিন্ন মাধ্যমে কেডেস এর মান এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বিভিন্ন মাধ্যমে কেডেস এর মান এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এয়ার মিডিয়ামে বলি কেডেস এর মান।
এয়ার মিডিয়ামে কেডেস এর মান হচ্ছে যে 1, কারণ বুঝতে পারছি এয়ার মিডিয়ামে কোনো বাধা নাই। আমাদের ফোর্স ইকুয়েশনটা কি ছিল? ফোর্স ইকুয়েশনটা ছিল F ইজ ইকুয়াল টু কেডেস ইন্টু মড Q1 Q2 বাই আর স্কয়ার। এটা ছিল ফোর্স। F ইজ ইকুয়াল টু কেডেস ইন্টু মড Q1 Q2 বাই আর স্কয়ার। এবার দেখি এয়ার মিডিয়ামে কি হচ্ছে, এয়ার মিডিয়ামে তো কোনো পোলারাইজড হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এয়ার মিডিয়ামে যে দুটো আধান থাকছে Q1 Q2 নির্দিষ্ট দূরত্বে, এরা পরস্পরকে যে ফোর্সটা দিচ্ছে সেটা অ্যাট্রাকশন হোক আর রিপালশন হোক, শুধু এই ফোর্সটাই থাকবে। তাহলে এখানে কেডেস কোনো ভূমিকা নেই কেডেসের। তাই এয়ার মিডিয়ামে বা এয়ার মিডিয়ামটাকে ক্লোজ টু ভ্যাকুয়াম ধরা হয় বা এয়ার মিডিয়াম ধরা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি ফর এয়ার মিডিয়াম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কেডেস ইজ ইকুয়াল টু 1, ধ্রুবকটার মান 1। তাহলে ফোর্সের ইকুয়েশনটা কত হবে? সিম্পল F ইজ ইকুয়াল টু হয়ে যাবে মড Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হয়ে যাবে, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। এয়ার মিডিয়ামে এটা হবে, ঠিক আছে। এবং এটা অবশ্যই সিজিএস পদ্ধতি, কেডেসের মানটা 1, এয়ার মিডিয়াম এবং সিজিএস পদ্ধতি, শূন্য মাধ্যম সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। তাহলে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কেডেসের ভ্যালু 1, তাহলে এফ কত? মড Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে আমি যদি অন্য মিডিয়ামে যদি বলি, যে মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আদার্স মিডিয়াম যদি আমরা বলি, অন্য মাধ্যমে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে এটা এফ এ বলতে পারি নাকি এয়ার মিডিয়াম। তারপরে কে সেখানে কত হবে? এফ এম। সেই এফ এম কত হবে? দেখ, এফ এ ডিভাইড বাই কে। এটা আমরা ডিসকাস করছি কি সিজিএস ইউনিট, সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে এফ এম সেটা শূন্য মাধ্যম হোক আর আদার মিডিয়ামে হোক, তাহলে এফ এ ডিভাইড বাই কে। এফ এর মান এখানে বসিয়ে দে, 1 বাই কে থাকছে, আর এফ এ কত? মড Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এফ এম সমান কত? যখন 1 বাই কে ইন্টু মড Q1 Q2 বাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে শূন্য মাধ্যমে এফ এ ইকুয়াল টু মড Q1 Q2 বাই আর স্কয়ার, অন্য মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেখানে ফোর্সটা কত হবে? 1 বাই কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। কেটা কি? কেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ওই মাধ্যমে। এবার দেখ সেম বিষয়টাকে যদি আমি এসআই পদ্ধতিতে বলি না, এসআই পদ্ধতিতে কেডেসের একটা ভ্যালু আছে। এটা মাধ্যমের একটা ধর্ম, তার সঙ্গে এটা ফোর্সটাকে কম কম। এয়ার মিডিয়ামে যা ফোর্স হবে, আদার্স মিডিয়ামে তার 1 বাই কে গুণ হবে। তাহলে এয়ার মিডিয়ামের ফোর্সের ইকুয়েশনটা যদি আমরা জানি, তাহলে আদার্স মিডিয়ামে বলে দিতে পারবো। তাহলে এটা সিজিএস পদ্ধতিতে বললাম, তেমনি এসআই পদ্ধতিতে বলতে পারি। এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি, তাহলে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে যেটা হবে, এফ ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0 আসবে এখানে কেডেসের ভ্যালুটা, 1 বাই 4 পাই এপসিলন 0 ইন্টু মড Q1 Q2 বাই আর স্কয়ার। এই এপসিলন 0টা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, যেখানে এটা একটা শূন্য মাধ্যমের একটা ধর্ম প্রপার্টি, যেখানে এপসিলন 0 হচ্ছে যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর একটা মান আছে। এর মান হচ্ছে 8 স্যার এফ ইকুয়াল টু কি লিখেছেন? এফ ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন 0, এপসাইলন বলে এটা, এপসিলন 0 ইন্টু মড Q1 Q2 বাই আর স্কয়ার। যেখানে এপসাইলন 0 আমরা কি বলছি? এপসাইলন 0 বলছি আমরা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর মান কত? 8.856 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এর ইউনিট হচ্ছে নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কয়ার, ঠিক আছে। এই নিউটন এটি এখান থেকে আসছে ইউনিট, এটা নিউটন, এটি কুলম্ব স্কয়ার, এটা মিটার স্কয়ার, ঠিক আছে।
আর দেখ যদি তুই একবারে 1/4πε0 এর মানটা জানতে চাস, 1/4πε0, তাহলে কত হবে? 1/4πε0 হয়ে যাবে 9 ইন্টু, মানে এই 4π এর মানটা আর ε0 মানটা বোঝাবে, 9 ইন্টু 10⁹। এটা মনে রাখা বেশি সহজ এবং বেশি প্রয়োজন হবে। এটা ইউনিটটা কি হবে, দেখ উল্টে যাবে, কারণ 1/ε0 যা ইউনিট হবে, শুধু ε0 যে ইউনিট হবে, 1/ε0 ইউনিট নিশ্চয়ই তার উল্টো হবে। এটা কত হবে? নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। বুঝা গেল ব্যাপারটা? এটা কোথায় শূন্য মাধ্যমে হয় এটা, তাহলে অন্য মাধ্যমে কত হবে? এটা এয়ার মিডিয়ামে হয়, তাহলে অন্য মাধ্যমে কত হবে? এটা ডিভাইড বাই কে। তাহলে অন্য মাধ্যমে যেটা হবে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে অবশ্যই, তাহলে তখন হবে এ মিডিয়াম, তখন হয়ে যাবে এয়ার মিডিয়ামের ফোর্স ডিভাইড বাই কে। এখন হয়ে যাবে 1/k ইন্টু, এটা হবে 1/4πε0 ইন্টু মড q1 q2 বাই r স্কয়ার। এটি একসঙ্গে লিখিয়ে হলে লিখতে পারি 1/4πk∈0 ইন্টু মড q1 q2 বাই r স্কয়ার। এটা হচ্ছে আদার্স মিডিয়ামের ফোর্স। লিখি এখানে হয়েছে। হ্যাঁ রে, এইবার তো একটা জিনিস বলে দেয়, এই যে k∈0 না, এই k∈0টাকে একসঙ্গে শুধুমাত্র এপসিলন বলা হয়। এই জন্য আদার্স মিডিয়ামে এইভাবে লেখা হয় 1 fm = 1/4πε, ঠিক আছে, ইন্টু মড q1 q2 বাই r স্কয়ার। ঠিক আছে, যেখানে এপসিলনটা কত, যেখানে এপসিলনটা k∈0, k∈0, এটা কি যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসিলন যেটা যেমন শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ছিল, এটা কি যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসিলনটা কি যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। আর দেখ কে এর ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি, দেখ এখান থেকে আমরা কে এর ডেফিনেশন এইভাবে বলতে পারি, কে ইকুয়াল টু আসলে এপসিলন ডিভাইডেড বাই এপসিলন জিরো। ঠিক আছে, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ডিভাইড বাই শূন্য এইভাবে অনেকে বলে। ওই জন্য এটাকে কি বলা হয়, কেটাকে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা অনেকে বলে। ওই জন্য কেটাকে অনেকে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলে, কারণ শূন্য মাধ্যমের সাপেক্ষে, তাই এটাকে অনেক সময় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা ইংরেজি পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। আবার এটাকে অনেকে পরে আমরা দেখবো, এটাকে স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্সও বলা হয়। এটাকে ওই জন্য অনেক সময় এপসাইলন আর দিয়ে প্রকাশ করা হয়। এটাকে রিলেটিভ পারমিটিভিটি বোঝায়, সেম বিষয়। এপসাইলন আর মানে যায় কে মানে যায়, আর এপসাইলন সমান হচ্ছে কে এপসাইলন। আবার এটাকে অনেক সময় স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স বলা হয়, এসআইসি বলে। এটা ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারে গিয়ে দেখবো কারণটা কি। এটা কি স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স, এসআইসি বলা হয়। ঠিক আছে,
আচ্ছা, এইভাবে কে কে ডিফাইন করা যেতে পারে, আবার কে কে এইভাবেও অনেকে ডিফাইন করে। একটু আগে আমরা কি দেখলাম যে এফ মিডিয়ামে কোনো ফোর্স যেটা হচ্ছে সেটা কি হচ্ছে এয়ার মিডিয়ামে ফোর্স ডিভাইড বাই কে। এইখান থেকে অনেকে ডিফাইন করে দেবে এফ মিডিয়ামে যা ফোর্স সেটা হচ্ছে এয়ার মিডিয়ামে ফোর্স ডিভাইড বাই কে। তাহলে এখান থেকে অনেকে কে লিখে, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে এফ এয়ার ডিভাইড বাই এফ এম। এফ এর ডেফিনেশন এইভাবে লেখে অনেকে যে শূন্য মাধ্যমে ফোর্স এবং কোনো মাধ্যমে অন্য কোনো মাধ্যমে ফোর্সের যে অনুপাত সেটাই হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি। কি বিষয় বুঝা গেল এখানে অবধি? তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখ, আমি এক জায়গায় লিস্ট করছি যে কেডেস এর ভ্যালুগুলো আসলে কত, কি কি পাওয়া যাচ্ছে দেখ। আমি যদি ফাইনালি একটা লিস্ট করি তো দেখুন যে আমার এফ ইকুয়াল টু অ্যাকচুয়াল এক্সপ্রেশন কত ছিল দেখ, পুরো আমি পুরো বিষয়টা জিস্ট করছি দেখ। অ্যাকচুয়াল এক্সপ্রেশন ছিল কেডেস, কেডেস হচ্ছে একটা কনস্ট্যান্ট, কেডেস ইন্টু মড কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের যে মানটা, স্কেলার ফর্ম। এখন ভেক্টর ফর্মটা আমি লিখিনি, ভেক্টর ফর্ম লিখতে হবে কারণ বল হচ্ছে ভেক্টর আসছে, সেটা পরে লিখবো। তাহলে ম্যাগনিটিউড হচ্ছে এটা, যেখানে আমরা কেডেস এর কি কি ভ্যালু পেয়েছি দেখ। কেডেস ইকুয়াল টু 1 পেয়েছি কখন বল দেখি, যখন এয়ার মিডিয়াম সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট আর হচ্ছে এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম। তারপরে এইটা ইকুয়াল টু আমরা পেয়েছি দেখবি 1 বাই ক্যাপিটাল কে, কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কখন সিজিএস পদ্ধতি আদার মিডিয়াম। আবার এইটার সমান আমরা লিখেছি, কেডের সমান লিখেছি আমরা 1/4πε0, 1/4πε0। এইটা কখন লিখেছি না, এসআই পদ্ধতিতে এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম। আবার এটাই ইকুয়াল টু লিখেছি আমরা 1/4π K ε0। আবার এই K ε0টাকে অনেকে একসঙ্গে লিখতে পারে 1/4πε, সিম্পল 4πε। এইটা কোথায় পেয়েছি আমরা, এইটা পেয়েছি এসআই পদ্ধতি আদার মিডিয়াম, আদার মিডিয়াম। কুলম্বের সূত্রের যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা এইভাবে ডিপেন্ড করে মিডিয়ামের উপরে আর সিস্টেম অফ ইউনিটের উপরে, যে আমি কোন মিডিয়ামে প্রকাশ করছি আর কোন পদ্ধতিতে প্রকাশ করছি। ক্লিয়ার? এবার থেকে আমরা এই এপসিলন জিরোর একক আর মাত্রাটা আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে। আমি যে এককটা একটু আগে ডাইরেক্ট লিখে দিয়েছি, এটা কিভাবে তুই নির্ণয় করবি। তাহলে হেডিং কর এপসিলন জিরোর একক ও মাত্রা। ফোর্থ ইকুয়েশনটা লিখতে পারবি, এফ ইকুয়াল, যেখানে এপসিলন জিরো ছিল 1/4πε0। এই ইকুয়েশনটা আমরা বেশিরভাগ সময় ইউজ করবো, ইন্টু Q1 Q2 বাই আর স্টার। মডটা আমি না দিলেও বুঝবি মড আছে। তাহলে এখান থেকে এপসিলন জিরো কি করে পাবো, এদিকে নিয়ে চলে যায়। তাহলে 4πε0, 4π তো কোনো একক নেই, তাহলে এপসিলন জিরো যা একক হবে 4πε0 তাই হবে। তাহলে কত হবে Q1 Q2 বাই এফ আর স্কয়ার, এফ আর স্টার। তাহলে এখান থেকে বল যদি আমরা এপসিলন জিরো এসআই ইউনিট বলি, এসআই ইউনিট বলি কি বলবো, কিউ কিউ তার মানে কুলম স্কয়ার ডিভাইড বাই কত নিউটন আর মিটার স্কয়ার। ওই জন্য আমি লিখেছিলাম নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কয়ার। তাহলে এর মাত্রা কিভাবে হবে দেখো, এর আমরা সিজিএস নির্ণয় করবো, সিজিএস এখানে খুব একটা ইউজ হয়, ঠিক আছে, এসআইটি মেইন। এপসিলন জিরো মাত্রা কি হবে, কিউ, কিউ মাত্রা কত, কিউ এটি, এটি কিউর মাত্রা, তাহলে এ ইন্টু টি। আই তো আই এর মাত্রা এ ধরা হয় অনেক সময়, ভীষণ আইটি, তাহলে এটি ইন্টু এটি আইও ধরা হয়। ডিভাইড ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর আর স্কয়ার মানে কত এল স্কয়ার। আবার ফাইনালি কত হবে এম ইনভার্স এল কিউ এল টু দি পাওয়ার -3। আচ্ছা এই টি স্কয়ারটা উপরে যাবে, তাহলে টি টু দি পাওয়ার 4 আর স্কয়ার, টি টু দি পাওয়ার 4 স্কয়ার। এগুলো শর্ট কোশ্চেন পড়িয়ে দেবো, টি টু দি পাওয়ার 4 স্কয়ার এল টু দি পাওয়ার -3। এটা হচ্ছে এপসিলন জিরো মাত্রা।
ক্লিয়ার? তোকে আরেকবার জয়েন করতে হবে, মিটিংটা তো শেষ হয়ে গেছে। আরেকবার জয়েন করো এই লিঙ্কটাতে, সেম লিঙ্ক।